নমস্কার দাদা দিদি ভাই বোন ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই ভালো আছেন তো? আবহাওয়াটা মনে হয় একটু বদলেছে। যাক, এই বদল আবহাওয়ায় কুটকাচালি ভালোই লাগবে। এখন কি ধরনের কুটকাচালি সেটার আভাস তো আগে দিইনি। আপনারা শুনলে পর বলবেন যেটা কুটকাচালি না কোনো কিছুর প্রতিবিম্ব দেখাতে চাইছি, না নিজের আয়নায় নিজে দেখছি। এটা আপনারা নিজেরাই বুঝবেন, আমার বলার প্রয়োজন হবে না। কুটকাচালি, খুনসুটি, কুটকাচালি, পরনিন্দা, পরচর্চা, পিএনপিসি যাই বলুন, এটা যে কোনোভাবেই আপনারা ব্যাখ্যা করুন, ওই রকম কিছু একটা হতে পারে আজকের আলোচনা। বেশিক্ষণ বকবো না, 15-20 মিনিট বকবো। যাদের ধৈর্য আছে তারা শুনুন, যাদের ধৈর্য নয় তারা দূর হটুন। যাদের আমাকে দেখলে পিত্তি চলে যায় তারাও দূরে যান, আর যদি তাদের ধৈর্য থাকে থাকুন। এখন অনেকেরই পিত্তি জ্বলছে, তার কারণ হচ্ছে তাদের পিত্তি জ্বলার অনেক কারণ আছে। সেই কারণের কারণটাও কিছু কিছু বলবো। এখন ধরুন, অনেকে অনেক কিছু করতে চাই, অথচ করার ভিত্তি জানে না। কি ভিত? মানে ঘর করবে 7 তলা, ভিত নেই। ভিত ছাড়া 7 তলা ঘর হতে পারে কি? হবে না। তাহলে ভিত ছাড়া, ভিতটা না পোক্ত করে যদি কেউ 7 তলা ঘর করতে চায়, তাহলে তার কি অবস্থা হবে? আমার পাশে একটা বিল্ডিং হচ্ছে 5 তলা, বিল্ডিংটা 4 তলা যেতে, 3 তলা 4 তলা যেতে ছাদটা ক্র্যাক হয়ে গেছে। মানে এখনও বিল্ডিংটা হয়েই নেই, কিন্তু ছাদটা ক্র্যাক হয়ে গেছে। কাজ বন্ধ আছে, 3-4 মাস ধরে কাজ বন্ধ আছে। এখানকার কোনো এরু ঠিকাদার নয় যে তৈরি করছে, সে আবার কলকাতায় নাকি বড় বড় কাজ করে কেন হয়ে গেল। সেই রকম যদি আপনি ভিতটা ঠিক না করেন, তাহলে আপনার অবস্থাটা সেরকম হবে। বিনা ভিতে 7 তলা ঘর করতেই পারেন, করতে তো কোনো বাধা নাই। আপনি করে দাঁড় করিয়ে দিলেন, তারপর ধপাস করে যখন পড়বে তখন হয়তো নিজেরও সমাধি হয়ে যাবে, তার সঙ্গে আরও কিছু না যেন সমাধি হয়ে যাবে। ধরুন আপনি কোনো একটা প্রোগ্রাম করছেন, করতেই পারেন, আপনার প্রোগ্রাম করার অধিকার আছে, যে কোনো লোকেরই আছে। সেই প্রোগ্রামে আপনি এমন কিছু লোককে ডাকলেন যাদের ওই প্রোগ্রামের প্রতি কোনো আকর্ষণ নেই, কোনো মানে অনুরাগ নেই, আকর্ষণ নেই, কোনো ইংরেজিতে থেকে টাচ বলে সেটা নেই। তাহলে সেই অনুষ্ঠান কেমন হবে? খুব সুন্দর হবে। আপনি অনুষ্ঠান চালাচ্ছেন, আপনি বক বক করছেন, আর তারা কি করছেন? তারা করছেন সালা সালা সালা। আর কি করছেন? বাইরে কিছু লোক, সালা এরা কবিতা পাঠ করবে আর আমরা চা বইব। এ হলো এক ধরনের কুটকাচালি। এরপর যিনি ধরুন বলতে চাইছেন, অনেক কিছু বলতে চাইছেন, কি বলতে চাইছেন তিনি নিজেই জানেন না, বলবেন, গলা ফাটাবেন, আজে বাজে এটা ওটা নানা রকম। পাশে লোক যিনি বসে আছেন বা যারা বসে আছেন তারা সেটা পছন্দ করছেন না, তাইলে তিনিও বলতে পারছেন না। তার ইচ্ছা খুব হচ্ছে কিন্তু বলতে পারছেন না। এটা কি ধরনের? আরেক ধরনের। এরপর লেখার কুটকাচালি কীরকম? আমি ধরুন একটা লেখা লিখলাম, বা বিনয় ধরুন একটা লেখা লিখল, মনেশবাবু ধরুন একটা লেখা লিখতে পারেন। এরপর দারুণ, অসাধারণ, অনবদ্য, মন ছুঁয়ে গেল, কনগ্রেচুলেশন, আবার লিখুন, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। কেউ কিন্তু মুগ্ধ হননি, কেউ দারুণ বলার মতো সেটি লক্ষ্য করেননি, পড়েননি, কিচ্ছু নেই, কিন্তু সেটা বলে যাচ্ছে। এটা এক ধরনের সমালোচনা। কিন্তু কি সমালোচনা? ওই সমালোচনায় তার কোনো ক্ষতি হবে কি? যিনি লিখলেন, এই বিনয় বা মনেশবাবু যদি লিখলেন, তার কোনো ক্ষতি হবে না বৃদ্ধি হবে? আমার মনে হয় কোনোটাই হবে না। এরা বোকা বনে যাবে যে এইটা এমন এক জায়গায় দিয়েছে, এমন এক জায়গায় পোস্ট করেছে যেখানে দেওয়াই উচিত হয়নি। সেই জন্য এইসব কথাগুলো শুনলো, কিন্তু কেউ ওটা তলিয়ে দেখবে না
যে কী লেখা আছে, ভিতরের বস্তুটা কী, কিন্তু অনবদ্য, অসাধারণ, দারুণ, মন ছুঁয়ে গেল, একবারে মন ছুঁয়ে গেল। কিন্তু কিসে মন ছুঁয়ে গেল এটি কেউ বলবে না। উটকাচালি। তিলকে তাল করা আপনারা জানেন, তিলকে কি করে তাল করা যায়। আমি সেরকম একটা গল্প বলি। গল্পটা কি না, একটা গ্রামে, আমার গ্রামেই বাঁধের ঘাটে গল্প হচ্ছে। এখনও গ্রামে সেই মহিলাদের বাঁধের ঘাটে যাওয়া, গামছা পরে তিনি গেলেন হাগু উগু করে, তারপর এসে জলে ডুব দিয়ে আর ঘাটে গল্প। একটা দুটা ঘাট, তার পাশে হয়তো বেড়া ছেলেদের জন্য অন্য ঘাট, মেয়েদের জন্য অন্য ঘাট, ওখানে গল্প হচ্ছে। একজন বলছে, শুনলি ওই টিকার মা আর টিকার বাপ কালকে কালো কালো পায়খানা করেছে, হেগেছে কালো কালো। পরক্ষণে আরেকজন বলছেন, একটা ভূষণের মা, ভূষণের মা বলছে, তু তোরা কিছুই জানিস নাই, আমি তো সকালেই গেছিলি ওদের ঘর, যাই শুনলি ইয়া বড় দুটো কোকিল বাচ্চা পায়খানা করেছে। দুটা কোকিল বাচ্চা, কালো থেকে হয়ে গেল কোকিল, কালো পায়খানা করেছে। তার পেপটিক আলসার হতেই পারে, কালো পায়খানা করতেই পারে, ওষুধ খেলে সেরেও যাবে যদি আলসার না হয়ে থাকে। তা কালো পায়খানা থেকে হয়ে গেল কোকিলের বাচ্চা। এরপর কোকিলের বাচ্চা মানুষের হাগু থেকে বেরাচ্ছে, এটা বড় ডেঞ্জারাস ব্যাপার। কোকিলের বাচ্চা সাধারণত কাকের বাসার থেকে বেরায়, এটাই তো আমরা জানি। কোকিল এসে ডিম পাড়ে কাকের বাসায়, কারণ কোকিল বড় সুখী, ও তো বাসা টাসা তৈরি করা ওদের ধাতে সয় নাই, ওরা চারদিকে কুহু কুহু করে বেড়াবে, আর সময় পেলে পক পাক পাক দুটা তিনটা বাচ্চা হয়ে গেল। এখন ওই ওর বাপে কালো পায়খানার থেকে করতে করতে হয়ে গেল কাক পায়খানা, হয়ে গেল কোকিল পায়খানা। এটা তিলকে তাল করা। একজন একটা কবিতা লিখেছে, কবিতার লাইনগুলো আর আমি বলছি না, লাইনগুলো বললে অনেকেই বলবেন আমার সমালোচনা করছেন, আমার কুটকাচারি করছেন। আমি লাইনগুলো বলছি না। লাইনগুলো কবিতা কেন, পদ্য কেন, গদ্য কেন, কিছুই নয়। ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছেন। এরপর সারি 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 64টা কমেন্ট পরপর আমি পড়িলাম। 64টা কমেন্টের মধ্যে ওই লেখাটার কোনো একটা শব্দও কেউ ব্যবহার করল না। কোনো একটা লাইন ভালো আছে না মন্দ আছে, প্রত্যেকটা লাইনেই বানান ভুল আছে, প্রত্যেকটা লাইনেই ছন্দ নাই, প্রত্যেকটা লাইনে শব্দের মধ্যে ভুল আছে, মিলাতে ভুল আছে, সব আছে। কিন্তু কেউ সেগুলো নিয়ে একটি কথাও বললেন না। সবাই কি বললেন? দারুণ, অনবদ্য, লিখে যান, মন ছুঁয়ে গেল। ওরে বাবারে 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 বাবারে। এখন সেই ভদ্রলোক কবিতা হলো কি না হলো এটা জানতে পারলেন না। না জানতে পারে কি হলো, তিনি নিজেকে ভেবে দিলেন আমি মস্ত বড় কবি হয়ে গেছি, এত লোক আমার কমেন্ট করে, 64টা লোক। আমি যখন দেখেছি তখন 64টা, এরপর হয়তো আরও বেড়ে গেছে। তো 64 লোক, তাহলে আমার কত ভক্ত দেখুন, আমি তো কবি হয়েই গেছি। তিনি ছুটে গেলেন কলকাতা। এখানে ছোটোখাটো জায়গায় তার স্থান নেই, কলকাতায় চলে গেলেন। কলকাতায় যে আপনারা তো জানেন কতগুলো হল, প্রত্যেক দিনই কেউ না কেউ ওই মঞ্চটায় 7-8 জন বসে, আর ওই দিকে 2-3 জন বসে, মানে দর্শক দিকে। এরকম করে রোজই আপনি নন্দন চত্বরে যান, 4-5টা হল আছে, তো আপনি ঢুকলেই হলো যে কোনো জায়গায় কবিতা পাঠ হচ্ছেই। আর ওই মহিলারা ড্রেস পেন্টিং করে কোনো না কোনো হলে ঢুকে যায়। এই যেমন কিছুদিন আগে মার্চ মাসে আমি গেছিলাম ওখানে, আমি পাশেই ছিলাম, তো বলি সন্ধ্যাবেলা একটু বেড়াই, হাওয়া খাই ওই মাঠটাতে। তো গেলাম, যে আমাকে একজন যে সোজা কথা কি কুবো পাখি নাকি একটা প্রকাশনীর লোক এসে বললো, এরকম বাবু আপনি তো ভালো আবৃত্তি করেন। বলে আমি আবৃত্তি? আমি তো কোনোদিন আবৃত্তি করি না। কেন, আপনাকে দেখেছি। বলে কোথায় দেখলেন? না রানাঘাটে দেখেছেন। বলে রানাঘাট তো আমার বাপও কোন দিন যায়নি, আমি তো দূরের কথা, কোনো দিন আমি রানাঘাট যাইনি, গেছি ওইটা পেরিয়ে, কিন্তু রানাঘাটে আমি কোনোদিন দাঁড়াইও নি। তো আমাকে দেখলেন রানাঘাটে? বাহ বাবা, খুব ভালো, আপনার চোখ তো দারুণ। তা আপনি এক কাজ করুন, আমাদের এই বইটা অনেকদিন আগে বেরিয়েছে, বিনয় মজুমদার নিয়ে লেখা বই, বিনয় মজুমদার নিয়ে, আমাদের প্রকাশক যিনি তিনি করেছেন।
আপনার নামটা যেন কি? বলি আমি আবৃত্তি করি ভালো, এত জানলেন, আমার নামটাই জানলেন নাই। তার লিখে দেন বেনামি, বেনামি বাবু বলে লিখে দেন, বেনামি বাবু। স্যার কেন এরকম করেন বলুন না, নামটা বলুন। নামটা তো আমি আমি তো অত জানি না। বলি এখনই বললেন আপনি দেখেছেন আমাকে রানাঘাটে আমি আবৃত্তি করছি, আর এখনই বলছেন জানি না। আপনি এক কাজ করুন, বইটার দাম কত বলুন, লিখতে হবে না কিচ্ছু। না বইটার দাম তো 100 কোটি টাকা। এই নেন 100 কোটি টাকা নেন, বইটা আমাকে দেন, বিনয় মজুমদারের লেখা, বিনয় মজুমদারের সম্পর্কে লেখা, আমি পড়ব। ঠিক আছে, বিনয় মজুমদারের লেখা আমার নেওয়া হয়ে গেল। আমার মনে এই বিনয় মজুমদারের সম্পর্কে একবার বলেছি কোনো সময় আমি, যাই হোক তার লেখা সম্পর্কে দু একটা কথা বলেছি হয়তো কোনো সময় আগের কোনো এপিসোডে। তো বিনয় মজুমদার লেখাটা নিলাম। তারপরে একজন হাজির, পরিচিত, কলকাতায় অনেকেই পরিচিত, কবিতা লেখে, সাহিত্য করে, মানে কবিতা মানে কারো ধর, কারো মুঠু, কারো পা, হাত ইত্যাদিতে টুকরা টুকরা জুড়ে করে কবিতা লেখে। একজন বাংলাদেশি লোকও হাজির। ওখানে তো বাংলাদেশি লোকের অভাব না, এখন নাকি কমেছে শুনছে। বাংলাদেশি লোক ঘুরেই বেড়াচ্ছে, যেখানে ওই কবিতা সাহিত্য হয় সেখানে যেয়ে ঢুকে যায়। তিনি বলছেন আরে আপনাকে তো দেখা মনে হচ্ছে। বলি কোথায় দেখলেন? না আপনাকে তো আমি কলকাতাতেই দেখেছি। বলি কোথায় দেখলেন? এখানেই মনে হয় দেখেছি, আপনি অমুক জায়গায় সভাপতি ছিলেন, তো আপনার কথাও শুনেছি। বলি বাবা তাহলে তো আপনি দারুণ। তা আপনার দেশ ফেস কোথায়, আপনি থাকেন কোথায়? না আমি তো ভাই ঢাকা থেকে এসেছি। তা ঢাকা থেকে এসে আমাকে দেখেছেন, খুব ভালো কথা। আপনি করেন কি? না মানে এই তা আপনার সাহিত্য করেন? হ্যাঁ মানে বুঝলেন তো। বলি মানে ঠিক আছে। আপনার কি নাম? নামটা একটা বললো, আমি নামটা বলছি না, নামটা বললেন। তো আপনি সাহিত্য করেন, তো কীরকম সাহিত্য করেন, কোনো বই টই আছে নাকি? হ্যাঁ বলছি অনেকগুলো বই, 34টা বই আমি লিখেছি। বলি কলকাতায় আছে নাকি কোনো বই? না এই মুহূর্তে কলকাতায় নেই, যা ছিল সব বিক্রি হয়ে গেছে। খুব ভালো, তো বলুন কি বলছেন? না মানে যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমাদের ওখানে আপনি চলুন। কী জন্যে? না এই সাহিত্য চর্চা হবে, আমন্ত্রণ জানাচ্ছি। বলি না ভাই আমি তো বাংলাদেশ যাব না, আমার বয়স হয়েছে, আমি এসব ঘোরাঘুরি পছন্দ করি না। এখানে ডাক্তার দেখে যেতে এসেছি, এই একটু হাওয়া খাওয়ার জন্য বিকালবেলা এসেছি। বেশ ভালো, তা আপনি এক কাজ করুন, এগুলো যদি আপনার লোক চাই বাংলাদেশ যাওয়ার, তাহলে আমি লোক দিয়ে দিতে পারি। হ্যাঁ আপনার একটু ফোন নাম্বারটা দেন। না ফোন নাম্বার দরকার নেই, আপনি আমার অ্যাড্রেসটা লিখুন, আমি ফোন নাম্বার দেবো না। অ্যাড্রেসটা লিখুন, এখানে চিঠি লিখবেন, চিঠি লিখলে পর আমি আপনাকে লোক দিয়ে দেবো। আপনার ওখানে যতগুলো লোক চাই ততগুলো লোক দিয়ে দেবো, লোক চলে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ ছবি তুলতে পারবে, অনেক কিছু সুবিধা হবে। আর বাংলাদেশ হলে বিলাত ফেরত বলবে লোকে, যে বিদেশ ফেরত হয়েছে, ওইটাই বিলাত ফেরত। বাংলাদেশের টপকে এখান থেকে 100 কিলোমিটার গেলেই বাংলাদেশ, তবু বলবে বিলাত ফেরত, এটা একটা সুবিধা আছে। তো বললাম ঠিক আছে, অ্যাড্রেস লিখে নিল, লিখে নিয়ে আসুন। তা এখন ব্যাপার হলো, ওই যেখানে গিয়ে বসবেন, যে পরিবেশে, সেই পরিবেশে দেখবেন আপনাকে সবাই চেনে, কেউ চেনে না, কারোর সঙ্গে কোনো আলাপ নাই। এগুলো কেউ সাহিত্য চর্চা করে না, এগুলো ঢং করে সব। ওইখানে গেলেই ভাবছে এখানটায় সাহিত্য চর্চার জায়গা, যা কিছু বলে দিতে পারে। এগুলো এই ধরনের কুটকাচালি এটাকে বলে। এটা আমার ডেফিনেশন, এই ডেফিনেশন কুটকাচালি ডেফিনেশন অন্য লোকের বলছি না আমি, অন্য লোক অনেক রকম মনে করতে পারে, কিন্তু আমার ডেফিনেশনটা এরকম। এরপর ধরুন আপনি কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানের পদে আছেন। কীরকম পদে? না কমিটিতে আছেন। কমিটিতে আপনার একটা দাপট আছে, তাহলে সেই কমিটিতে আপনি যদি কোনো পদ ধরে রাখেন, তাহলে আপনার পাশাপাশি যারা বসবে তারা আপনার উচ্চতায় যদি না থাকে, তাহলে তারা কখনো চাইবে না যে আপনি যেটা বলতে চাইছেন সেটা করতে পারবেন না। কেন করতে পারবেন না? না ওরা করতে দেবে না, তাহলে ওরা যে আরও নিচে চলে যাবে, হতে দেবে না।
আপনার ইচ্ছায় আপনি করুন, আপনি যেটা নিজস্ব করবেন কোনো অসুবিধা নেই, আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি ওই সংস্থায় করতে পারবেন না। কাজেই করতে কেন পারবেন না সেটাও বললাম। আর করতে না পারার জন্যে আপনার মধ্যে কিছুদিন পর দেখবেন এটার প্রতি একটা বিতৃষ্ণা জন্মাবে। বিতৃষ্ণা জন্মাবার পর কি হবে? হয় আপনি ওখান থেকে দূরে থাকবেন, নতুবা আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দিলেও মুশকিল, ছেড়ে দিলেও চালাতে পারবে না, সেরকম ক্ষমতা নেই, কোনো যোগ্যতা নেই, কারণ ঘর যোগ্যতাই নেই তাদের। চালাবে কী করে? তারা চালাবে ওই ভজহরি মান্না আমি সেছি, ভজহরি মান্না আমি সেছি, ভজহরি মান্না, ওই গান গাইবে ভজহরি মান্নার মতো। ওই ইস্তাম্বুল আর কাবুল যাবে আর শিখে আসবে নানা রকমের রান্না, সেই রান্না খাওয়াবে। দারুণ দারুণ রান্না, দারুণ ছিল। লেবু লঙ্কা থেকে শুরু করে পেঁয়াজ রসুন সব দারুণ ছিল। আর মাছের ঝোল সে তো আরও দারুণ। বিলাতির চাটনি করেছিল, তার সঙ্গে আনারসের চাটনি। বাবা, দুটো চাটনি, আপনি চিন্তা করুন। চাটনি খাওয়ার যা হলো না, চাটনি সত্যি, আমি তো এক প্লেট চাটনিই খেয়ে দিলাম। তারপর বলছে দই মিষ্টি ছিল। আরে বাবা, দইটা জানা এক নবদ্বীপের দই ফেল, দারুণ দই। আর মিষ্টি একবারে কেসি দাস, এই গদায় নয়, কেসি দাসের রসগোল্লার মতো। প্যাকটিনে যে রসগোল্লা পাওয়া যায় সেই রসগোল্লার থেকেও ভালো রসগোল্লা। দারুণ খাওয়া দাওয়া, দারুণ হলো। তো বলি কোথায় খাওয়া দাওয়াটা হলো? না, ওই যে একটা মিটিং ছিল, ও মিটিংয়ে খাওয়া। তো আপনি খেতেই গেছিলেন নাকি? কখন গেছিলেন? কখন মিটিং ছিল? না, মিটিংটা তো ছিল 11টায়। আপনি কটায় গেছিলেন? 11টায় আগেই নিশ্চয়ই গেছিলেন। না, 11টায় যায়নি, আমরা জানি 11টায় তা শুরু হবে না। ওই আমি 1টা নাগাদ গেছিলাম। বলে ঠিক, তাহলে খাওয়ার আগেটাই পৌঁছেছেন, তাই তো? ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে। অনেক কিছু শুনলাম। খাবারটা বাবু দারুণ ছিল। তাহলে খাবার খেতেই গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, খাবার খেতেই গেছিলেন, না বলতেই পারেন। খাবার খেলাম, একটু জিরোলাম, তারপর চলে এলাম মোটরসাইকেল পর। বাবা 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 বাবা। তা আপনি গেছিলেন তাহলে খেতেই, তাই তো? আপনি যে কি বলেন না, এই জন্যেই তো আপনাকে লোকে অপছন্দ করে। ঠিকই বলেছেন। গেল। এরপর রাজনীতিতে আসুন। রাজনীতিতে কুটকাচালি কীরকম এটা দেখুন। কীরকম কুটকাচালি? এক নেতা আরেক চামচাদেরকে বলছে, এই দেখলিস তো, ও আর চলে গেল পদটা, হাই ও হয়ে গেল প্রেসিডেন্ট। তুই প্রেসিডেন্ট হলে হবে? আমরা ওর কথা শুনবো থোড়াই? ও প্রেসিডেন্ট হোক না, আমরা ওরা বাঁশ করে দেবো। ও আর কোনো কথা শুনতে পাবো না, কিছু করতে পারবো না, একদম পুরো ফেল করে যাবো। বড় আমাকে পদ থেকে সরান দেওয়া, ইয়ার কি বটে নাকি? আমি এত টাকা খরচ করে পদটা নিয়েছিলি, আর এখন ও বেশি টাকা দিয়ে দিল, সেই জন্য পদটাও পাই গেল। আমি হতে দেবো কিছু? পুরা ফেল করাই দিব, পুরা ফেল। আমাদের এখানে অনেক আগের কথা বলছি, একজন দিদি ছিল পুরুলিয়া টাউনে। একবার সে ভোটে দাঁড়াবার নমিনেশন পেয়ে গেল, টিকিট পেয়ে গেল। তো টিকিট কংগ্রেসের টিকিট পেয়ে গেল। তো কংগ্রেসের ভোটে যারা দাঁড়াতো মোটামুটি বেশ কিছুদিন ধরে, ওদের দাঁড়ানোটার কম্পিটিশন ছিল, ভোটে জেতার কম্পিটিশন নাই। দাঁড়াতে পারলে কিছু টাকা দিবে দল, সেই টাকাটা মারবো, কিছু টাকা খরচ করব আর বাকি টাকাটা মারবো। এইটা ছিল এদের মানে একমাত্র ধান্দা। সেই দিদি দাঁড়ালেন, টিকিট পেলেন। দাঁড়াবার পর তিনি গেলেন, টাকা দেওয়া হবে তাকে অফিস থেকে, দলের অফিস থেকে, যে খরচ করার জন্য টাকা। তিনি একজনকে সঙ্গে নিয়ে গেলেন, টাকা পয়সা নিলেন। টাকা পয়সা নিয়ে করলেন কি, পুরুলিয়া না এসে রাস্তায় নেমে পড়লেন। রাস্তায় নেমে টাকা পয়সা কোথাও রেখে টেকে তার 2 দিন পরে পুরুলিয়া এলেন। তাহলে দলের টাকা কোথায় টাকা দিল? টাকায় তো হ্যাঁ এলেন, এই 10 লাখ টাকা দিয়েছে। এসে সভাপতিকে টাকাটা দিয়ে দিলেন, এইটা খরচ করো। মোটে 10 লাখ, এতে কী করে কী হবে?
এ তো লিফলেটের খরচা হবে না, তাহলে ভোটে কী করে হবে? তাহলে তুমি দাঁড়িয়েছো, তুমি দাও, আমি কোথায় টাকা পাবো? আমার কাছে কোনো রোজগার আছে? আমি কোথা থেকে টাকা পাবো? কিন্তু টাকাটা মেরে দিয়েছে। এইটা আরেক ধরনের, কেন ভোটে দাঁড়ানোটা লয় ওর, ওই ভোটে দাঁড়ানোটাই আসল, ওর ভোটে জেতাটা আসল নয়। তেমনি যার জেতার সুযোগ আছে তাকে হারিয়ে দেব। কী করে হারিয়ে দেব? দলের লোকে হারিয়ে দেবে। দলের লোকরা বললে আমাকে পদ থেকে হাঁটিয়ে তোমাকে করে দিয়েছে, ঠিক আছে বেটা দেখছি তোমাকে, হারিয়ে দেবে। এটা কিন্তু একটা নয়, এরকম গাদা ঘটনা আমি নাম করে বলতে পারি, কিন্তু নামটা এখন মনে হয় বলাটা ঠিক হবে না। কারণ যাকে এখন সুযোগ দিয়েছে সেও প্রিয়জন আমার, তার বাবা আমার বন্ধু ছিল, কি করে আমি বলি? আমার বলা সম্ভব নয়। আর একজন যে ছিল তার বাবা আমার সংস্থাতে একসময় যুক্ত ছিল, তাকেও বলতে পারি না। আবার ছেলের বন্ধু, তাকেও বলতে পারি না। কি বলবো বলুন? সবাই শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। ভালোবাসা মানে ঢং করে ভালোবাসে কিনা আমি জানি না। ভালোবাসা টালোবাসা আজকাল আছে বলে মনে হয় না, কারণ বয়স্ক লোককে বা গুরুজনকে ইয়ে করা, সম্মান করা, এইসব আজকাল ধাতে নেই কারো, কাজে ওটা উঠে গেছে। এরপর আসি পাড়ার কথা। পাড়ায় বিভিন্ন মহল্লায়, আগে যে মহল্লায় যে ধরনের আড্ডাবাজি ছিল, এখন সেই আড্ডাবাজিটা নাই। আর আড্ডাবাজি করার সময় নেই, কারণ সবাই এখন মোবাইলে ব্যস্ত। অত চায়ের দোকানে এখন আর লোকজন পাওয়া যাবে না। কিছু কিছু চায়ের দোকানে পাবে, কারণ তারা বেকার কোনো কাজ নেই, কম মনে, তারা কুটকাচালি করার জন্যে চায়ের দোকানে বসে। এখন দেখছি একটা চায়ের দোকান আবার হালকা হয়ে গেছে, কেউ বুঝছে না। অন্য একটা যে ডেরাতে দেখছি কেউ বুঝছে। আবার চায়ের দোকান উঠে গেছে, সেখানে ডেরাটা ছিল, সেই ডেরাটা উঠে গেছে, ডেরাটা অন্য জায়গায় চলে গেছে কোথাও। সেই চায়ের দোকানে যে আগেকার কিছুটি বছর আগেও এই মোবাইলের যখন এত এডিকশনটা ছিল নাই, ততক্ষণ পর্যন্ত ওই চায়ের দোকানেই বসে যত রকম পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওবামা, আরও যত জন এফ কেনেডি থেকে শুরু করে, রোনাল্ড রেগান থেকে শুরু করে, এদিকে মার্গারেটা থ্যাচার থেকে শুরু করে কোনো লোক বাদ নাই। মনমোহন সিং, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সবার সঙ্গে হয়ে গেল। গঙ্গাধর বাবুর কোনো চিন্তা নেই, আপনাদের পার্টির কুটকাচালি আমি করবো না, নেন, আপনি নিশ্চিত থাকুন। তা এখন ব্যাপার হচ্ছে, তাদের নিয়ে যে আগে যে যুদ্ধ চলতো, এই তুই ও সম্পর্কে কী বলছিস, এই তুই ও সম্পর্কে কী বলছিস, এইবারে ও একদম জিতবে। আরেকজন যে না না না, ওর জেতার কোনো চান্স নেই। তো চায়ের দোকানের আড্ডাটাও আজকাল নেই। কফি হাউসের যেমন আড্ডা নেই, মান্নাদে বলেছেন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, ঘটনা হয়ে গেছে। তাই এটাও উঠে গেছে। এটার জন্যে করুণাকর মোবাইল দেবী বা দেব, মোবাইল দেবী বা মোবাইল দেব, ইনি একমাত্র এর জন্য দায়ী। কাজে এই দেবতাকে এখন সবাই পূজা করছেন। হে দেবতা আমায় রক্ষা করুন, হে দেবী আমায় রক্ষা করুন, আপনি একমাত্র রক্ষাকর্তা, আপনিই পারেন আমাকে উদ্ধার করতে। কারণ আমি কবিতা শিখতে চাই আপনার থেকে, আমি কবি হতে চাই আপনার থেকে, আমি সাহিত্যিক হতে চাই আপনার থেকে, আমি গবেষক হব, আমি প্রাবন্ধিক হব, আমি গল্পকার হব, আমি গলায় গামছা পরব, আমি উত্তরীয় পরব, আমি চাদর পরব, আমার খুব নাম হবে, সব জায়গায় আমাকে গামছা পরবার জন্য ডাকবে। হে দেবী সন্তুষ্ট হও, তুষ্ট হও। ওই ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমো। আমি কিন্তু ওই অব্রাহ্মণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নই। আমি একসময় গীতা পাঠ করেছি, আমি একসময় চণ্ডী পাঠ করেছি, আমি একসময় দুর্গা পূজা করেছি, কালী পূজা করেছি, সরস্বতী টসরস্বতী, এই পূজাগুলো তো শিশুদের কাজ, এগুলো করেছি আমি। আমি বেদ যখন পড়তে পড়ি, আপনার শুনলে মনে হবে যে আমি গান গাইছি, কিন্তু আমার তো এগুলো প্রচার করার নেই, আমি কোনো দিন প্রচার করি না। আমি ফটো শ্যুট করে পোস্ট করি না কখনো।
আমি কোনো লিখে আর তার সঙ্গে একটা বিরাট রিল করে দিলাম, এসব আমি করি না। আমি চাই না আমার ফটো কেউ শ্যুট করুক, আমি চাই না, কিন্তু তবু জোর জবরদস্তি কেউ এখান ওখান থেকে দিয়ে কোন সময় ফটো তুলে ছবি পেস্ট করে দেয়, কিন্তু আমি নিজে কখনো ছবি পেস্ট করি না। কোনো অনুষ্ঠানে গেলে লোক ছবি তুলে দিয়ে দেয়, আমার এগুলো ভীষণ অপছন্দ, কারণ আমি চাই না আমার কেউ প্রচার করুক, আমি চাই না নিজেকে প্রচার করতে। আমার কাজ আমাকে পরিচয় করে দেবে, আমার কাজই আমার পরিচিতি। এই কুটকাচালিটা আমার কাজ নয়, কিন্তু আজকে কুটকাচালি সম্পর্কে বলতে হলো, তার কারণ অনেকের অনেক রকম কথা শুনে পিতৃশুদ্ধ আমারও জ্বলে গেছে। আমি এমনিতে নির্লিপ্ত থাকি, সাধারণভাবে আমি আজকাল কোথাও যাই না, কোনো অনুষ্ঠানে যেতেও আমার আমি বাধা সৃষ্টি করে নিই নিজে থেকে, আমি অন্য প্রোগ্রাম করে নিই, আমি সাধারণতভাবে যাই না। কারণ গেলে যেসব জিনিসগুলো হয় সেগুলো আমার রুচির বাইরে। এখন সাহিত্য সভা হয়, সাহিত্যের কুটকাচালি হয়, সাহিত্য সভায় কেউ সাহিত্য করতে যায় না। সাহিত্যে যেমন কবিতা পাঠ হয়, কবিতা কেউ শোনে না, কি কবিতা কেউ বুঝে না, কবিতার একটা লাইন নিয়ে কোনো আলোচনা হয় না। যিনি বলছেন তিনি সেই পচা কথা, পুরনো কথা রোজই বলছেন, একই কথা বলছেন, সেই একই কথা। সেই রবীন্দ্রনাথের জন্য ইনি একবারে ভক্ত মানে কীরকম, রবীন্দ্রনাথের একদম বড় পুত্র। রবীন্দ্রনাথ সম্বন্ধে বলছেন তো বলেই চলেছেন, কী বলছেন নিজেই জানেন, বলে চলেছেন। তেমনি মধুসূদন বলছেনই, এমন বলছেন, একবারে শেক্সপিয়ার সম্পর্কে বলতে শুরু করেছেন, জন কিটস সম্পর্কে বলতে চলেছেন, এলিয়ট সম্পর্কে বলতে চলেছেন, ইলিয়ট অডিসি নিয়েও বলতে চলেছেন। আর ওয়ার্ডসওয়ার্থ তো মুখে ওয়ার্ডসওয়ার্থের এই কবিতায়, ওয়ার্ডসওয়ার্থের এই, ওয়ার্ডসওয়ার্থের অমুক। আরে তোমার দেশের কি আছে সেইটা বলো না বাবা, তুমি কি করছো সেটা বলো, তোমার কথাটা কই? তোমার কথা কিছু নেই, কারণ কিছুই করেনি তো কী করে হবে তোমার কথা? খালি টুকলি করিস তো বলবে কি করে? এইগুলো হচ্ছে আজকাল সাহিত্য চর্চা। সাহিত্য চর্চা মানে হচ্ছে অচর্চা, বাজে চর্চা, ওইটাই হচ্ছে আসল কুটকাচালি। এই করতে করতে এমন সব সাহিত্যিক তৈরি হয়ে যাচ্ছে, নিজেই সাহিত্যিক। আমি কবি অমুক, আমি ডক্টর অমুক, আমি সাহিত্যিক, আমি অমুক, সব নিজেই বলছে। কে তাকে সাহিত্যিক বলছে, কে তাকে কবি বলছে, কি কবিতা তুমি লিখলে, কোথায় তোমার কবিতা স্বীকৃতি, কে বুঝলো? কোনো কিছু নেই। কবি কুটকাচালি এগুলাকেই বলে। কুটকাচালি হচ্ছেই পরনিন্দা পরচর্চা। এই পরনিন্দা পরচর্চাটা এটাই, সামনে বলার কোনো ক্ষমতা নেই, ওই পেছনে বুঝলেন ও অমুক, বুঝলেন এই অমুক, হ্যাঁ বুঝলেন না অমুক, কিন্তু সামনে বলা যদি হিম্মত থাকে তাহলে সে হচ্ছে পুরুষ। আর যারা পেছনে বলে তারা কাপুরুষ, তারা সবসময় নতমস্তক, মাথাটা তাদের নিচের দিকে থাকে। ক্ষমতা যার, তার সামনে দাঁড়াবার তাদের সাহস হয় না, এগুলো হচ্ছে ভীতু কাপুরুষ। যদি বলার কিছু থাকে হিম্মত করে সামনে বলতে হবে, সমালোচনা করার থেকে ডাইরেক্ট বলো, অপ্রিয় সত্য বলতে শেখো, তাহলে বলবে হ্যাঁ সাহস আছে, তুমি কুটকাচালি করো না। যারা কুটকাচালি করে তাদের মাথা সবসময় নিচু থাকে, তাদের লক্ষ্য অন্যের চরণ তোলে, তার অন্যের জুতার দিকে তার লক্ষ্য থাকে। আর যারা কুটকাচালি করে না তারা সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে চলে। এটা তফাৎটা আপনারা দেখে নেবেন, আপনারা নিজের জীবনে যারা শুনছেন, যারা পরে শুনবেন, তারা মিলিয়ে নেবেন আমার কথাগুলো। যারা দেখবেন সবসময় নতমস্তক হয়ে চলে, তারা কখনো মাথা উঁচু করতে জানে না, তারা সবার কাছেই নতমস্তক। সে পিঁপড়ার কাছেও নতমস্তক আর হাতির কাছেও নতমস্তক। কিন্তু হাতির কাছে নতমস্তক কে হবে? হাতির কাছে নতমস্তক হবে, হাতি একটা বিরাট জন্তু, নতমস্তক সামনে পেলে প্রতি মানুষ নতমস্তক হবে, কিন্তু কীরকম নতমস্তক? তার ক্ষমতার কাছে নতমস্তক। সেখানে আপনি পারবেন না, তার জন্য নতমস্তক। কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই তার কাছে নতমস্তক হওয়া। হাতি অনেক দূরে আছে, আমার দরকার নেই হাতি সম্পর্কে, কিন্তু তার কাছেও আমি এখান থেকে নতমস্তক, গাঢ় উঁচু করলাম। যে ক্ষমতায় আছে তার সঙ্গে আমার এমনিতে কোনো প্রয়োজন নেই, তবু আমি তার কাছে হাত জোড় করে দাঁড়িয়ে থাকব। কেন ভাই? কিসের জন্যে? কি কারণ? তুমি তো নিজের কাজ করছো, করো যদি তোমার যোগ্যতা থাকে। আর যদি যোগ্যতা না থাকে, ওইটাই প্রমাণ হয়ে যাবে যে তোমার যোগ্যতা নেই, অথচ তুমি অনেক কিছু আদায় করতে চাইছো ওই তেল মেরে। এইটা প্রমাণ। এইগুলো হচ্ছে
এই কুটকাচালি কে করে আর কুটকাচালি কি করে তার নমুনা কিছু কিছু নমুনা বললাম। ফারুকি সাহেব, ইলিয়াস ফারুকি আছেন, কেমন লাগছে তার আমি বুঝতে পারছি না। আলোচনা ভালো লাগছে। কয়েকদিন তো আগে ছিলেন, মাঝে কয়েকদিন ছিলেন না। তিনি একটা বই পাঠাবো বলেছিলেন, বইটা পাঠালেন না। ঠিকানা দেবো বলেছিলেন, ঠিকাদার দেননি। আশা করি তিনি দেবেন, বইটা পাঠাবেন, চেষ্টা করবেন। তো তার এই আলোচনা কেমন লাগছে আমি জানি না। যদি ভালো লাগে আমারও ভালো লাগবে, আর যদি খারাপ লাগে সেটা যদি কমেন্ট করে জানাতেন তাহলে আরও ভালো লাগত। তার যদি কোনো বক্তব্য থাকে জানালে আরও মজা লাগত। গঙ্গাধরবাবু এখন বলছেন পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। চালিয়ে যান, কোনো অসুবিধা নেই। আপনি তো এখন রিটায়ার্ড লোক, কী অসুবিধা আছে? আপনি পিএনপিসি করতেই পারেন, সবাই কাটবে। অনেকেই পিএনপিসি করে। পিএনপিসিও যদি ঘোষিতভাবে করে তাহলে মানুষ বুঝবে যে হ্যাঁ এর মধ্যে একটা সাহসের আছে, যে হ্যাঁ ভাই আমার কোনো কাজ নেই, আমি পরনিন্দা পরচর্চা করছি। যেমন মহিলারা, 5টা মহিলা এক কাছে বসলে ওরা পিএনপিসি ছাড়া থাকবে না। কার ঘরে কি রান্না হলো, কার ছেলে কি করলো, কার ছেলের বউ কি করলো, তার মা কি করলো, তার বাবা কি করলো, তার শ্বশুর কি করলো, তার শাশুড়ি করলো, ওদের পিএনপিসি করতে হবে। এমনকি অতি শিক্ষিত মহিলারাও সেই একই লাইনে। যারা বৃহত্তর জীবনে, বৃহত্তর সমাজের বৃহত্তর স্থানে আছেন তারাও তাই। এটা আমার অভিজ্ঞতাই বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। নাম বলবো না, কিন্তু মেদিনীপুরের এক রিমোট অঞ্চলের একজন মহিলা, মানে খুব নামী মহিলা, নামী ফ্যামিলি, তার বাবাও এমএলএ ছিলেন এবং তিনিও মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, সবই হয়েছিলেন। তার মুখেও সেই পিএনপিসি, তিনিও সেই পিএনপিসি। একবার তার বাড়িতে গেছিলাম, মানে তখন তার বাবাও বেঁচে ছিল, উনি তো তখনও পর্যন্ত অত বড় নেত্রী হননি। সে সাইকেলে করে গেছিলাম, বাড়ির কাঁথির থেকে সাইকেলে করে গেছিলাম। তা তিনিও সেই একই পিএনপিসি। তা আমি বললাম, ভাই তুমি কেন, তোমার এগুলো বলার তো দরকার নেই, তুমি তো এগুলো বলার কী প্রয়োজন? তোমার বাবা এত বড় পজিশন আছে, তোমার বাবা এত নামী লোক, তোমার এগুলো করার কী প্রয়োজন? তুমি নিজের কাজ করো, ভোটে দাঁড়াও, ঠিক আছে, দেশ সেবা করবে, দেশ সেবা করো। কিন্তু না, ওই যে স্বভাব, এটা একটা, মহিলারা দয়া করে মনে করবেন না কিছু, এটা মহিলাদের এখন মোটামুটি সব দিনই ছিল, এখনও আছে। শিক্ষিত অশিক্ষিত, বড় পদে আছে, ছোট পদে আছে, কোনো বিভেদ নেই, এর মধ্যে কোনো বিভেদ নেই। এই পিএনপিসি করতে, তা পিএনপিসি তারা করুন। হ্যাঁ, ফারুকি সাহেব বলছেন বই অবশ্যই পাঠাবো, যোগাযোগ দিয়ে শুনছি। যাই আপনি ওই আপনার ঠিকানাটা পাঠাবেন, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই পিএনপিসি যুগ যুগ ধরে চলে আসছে, নতুন আজকে নয়। আপনি সেই শুনে আপনি ইয়েতে যান, আপনি এই কিছুদিন আগে রানী রাসমণি সিরিয়ালটা হচ্ছিল, সেইখানটায় আপনি দেখুন না কত চরিত্র পিএনপিসি, কত চরিত্র কুটকাচালি, কী করে কাকে বিপদে ফেলা যায়। নিজেরাই নিজেদের বিপদে, ভারতীয়রা ভারতীয়দের বিপদ করছে, হিন্দুরা হিন্দুদের বিপদ করছে। আজকে কি অবস্থা হয়েছে? পাকিস্তানের চর, পাকিস্তানকে খবর দেওয়ার গুপ্তচর ভিত্তির দায়ে কারা অ্যারেস্ট হচ্ছে? কোনো মুসলিম হচ্ছে না, দু একটা হতেও পারে, হবে না এমন নয়, মুসলিম খ্রিস্টান যে কোনো লোক করতে পারে। কিন্তু জ্যোতি মালহোত্রা, কলকাতার এক হিন্দু ছেলের নামেই হচ্ছে, তাকে পাওয়া যাচ্ছে, সে নাকি সব কলকাতায় এসে করেছে। তা ব্যাপারটা হচ্ছে কারা? এইটা যদি কোনো মুসলিম ছেলে হতো বা মুসলিম কোনো লোক হতো তাহলে কী হতো? একদম কিস্তি মাফ করে দিত। আজকে প্রফেসর আলী খানকে অ্যারেস্ট করে হলো, আমি ওর ফেসবুকটা গোটাই পড়েছি, ফেসবুকের পোস্টটা, একটা কথাও আমি দেখলাম না যে কোনো আপত্তিজনক আছে। কিন্তু বিকজ একদম অ্যাপ্রোপ্রিয়েট, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি যে তিনি মুসলিম, তাই তাকে ওই চার্জে আয়ত্ত হলো। আর বিজয় শাহ এত বড় মারাত্মক কথা বলে, দেশ বিরোধী কথা বলে, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে তিনি বহাল তবিয়তে আছেন, হে হি করে হাসছেন। আর তাকে মদত দিচ্ছে কে? পার্টির লোকেরা, বড় বড় নেতারা। আর এই কদিনে এই অপারেশন সিন্দুর, সিঁদুর নয়, যারা সিঁদুর বলছেন তারা মূর্খ, তারা জানেন না সিন্দুর কি আর সিন্দুরটা কি। সিন্দুর এটা সেনাবাহিনীর টার্ম, এই সিন্দুর অ্যাব্রিভিয়েশন আছে, এটা জেনে রাখুন। সিন্দুর করবেন না। দন্তস্বরেও কি কারো সিন্দুর রক্ষা করার জন্য কেউ কোনো আন্দোলন করেনি বা কেউ কোনো সেনাবাহিনী কিছু করেনি। সিন্দুর, SINDOOR,
এই সিন্দুরটা না জানেন কোনো সেনাবাহিনীর লোকের কাছে জেনে নেন, কিন্তু সিন্দুর সিন্দুর লিখবেন না কোনো, ফেসবুক ভর্তি সিন্দুর সিন্দুর সিন্দুর, সিন্দুর কিছু নয়। আবার স্মৃতির এনে আজকে সিন্দুরটা বড় করে দেখিয়ে সিন্দুর লেখা যাচ্ছে। তিনি সিঁদুর পরেন কেন তাই তো আমি জানি না। তিনি তো পার্সি হয়েছেন, তো পার্সি আবার সিঁদুর পরে নাকি? আমরা তো দেখিনি। আমি তো দু একজন টাটাতে পার্সি দেখেছি, বা দু একজন বন্ধুও আমার আছে পার্সিদের মধ্যে, কিন্তু তারা তো সিঁদুর পরেনি, দেখিনি। কিন্তু এনে বিরাট করে সিঁদুর, সেইটা দেখিয়ে তার নিচে সিঁদুর, অপারেশন সিঁদুর। তো এইগুলোও যদি বলতে হয় তাহলে এটা লজ্জার কথা। তা নিয়ে কত কাণ্ড হচ্ছে। তা এটা হচ্ছে কি বলবেন, যে মুসলিম হলে বা অন্য কোনো হলে একদম আর হিন্দু হলে, আর সে যদি বিজেপি হয় তাহলে একদম যা খুশি বলো তুমি, যা খুশি তুমি করো, পুলিশ তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। হাইকোর্টের বলার পরেও এফআইআরে এমন সব লিখেছে যে মিষ্টি মোলায় মিছরির ছুরি, মানে কি বলে ওই একটু মিছরি দিয়ে ছুরি লাগিয়েছে, তবে একটু মিছরি দিয়ে দিয়েছে যাতে মিষ্টি মিষ্টি লাগে আর কি। বাধ্য হয়ে হাইকোর্টকে আবার বলতে হয়েছে যে তোমরা এফআইআর ঠিক করে কারেকশন করে লাগাও, এইরকম ধারা লাগাও, এবং তাতে সুপ্রিম কোর্ট আবার সিট লাগিয়ে দিয়েছে, সিট বসিয়ে দিয়েছে 3 জন। কিন্তু তবু পদত্যাগও করেনি। আর বিজেপির আলা কমান্ড, হিন্দিতে বলেন আলা কমান্ড মানে হাইকমান্ড, সেরকম কিছু বলেনি। বা যারা সোফিয়া কুরেশি এবং মুসলিমদের আরও বিভিন্ন লোককে পাকিস্তান পাকিস্তান পাকিস্তানপন্থী, তোরা পাকিস্তান চলে যা, সেকুলারের বিরুদ্ধে যারা বলছেন, এমনকি রাহুল গান্ধী পর্যন্ত, রাহুল গান্ধীকেও টোন করে যারা বলছেন, তাদের বিরুদ্ধে বিজেপির কোনো অ্যাকশন নেই। বিজেপির সরকারের পুলিশের কোনো অ্যাকশন নেই। পুলিশের অ্যাকশন কার? না অশোকা ইউনিভার্সিটির প্রফেসর আলী খান। কারণ আলী খান মোরাদাবাদী, ওই খান আলী আছে, কাজে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে চলে এলো। আজকে কিছুক্ষণ আগে আমি প্রশান্ত ভূষণের কথা দেখতে চাইছিলাম। প্রশান্ত ভূষণে একই কথা বলছে, আমি পড়েছি ফেসবুক পোস্ট, একটু লম্বা পোস্ট। ফেসবুক পোস্টে একটা শব্দ নেই যেটার মধ্যে দেশ বিরোধী কিছু লেখা আছে। তো সেনাবাহিনীর প্রশংসা করেছে, হামলার পরবর্তীকালে যে ভারত অ্যাটাক করেছে জঙ্গি ডেরাতে, তার প্রশংসা করেছে। সেই সঙ্গে বলেছে যে এটা আরও বিশেষ বিশেষ জায়গাতেও, আরও অন্য জায়গাতেও এটা প্রযোজ্য হওয়া প্রয়োজন। এটা সবাই তো বলছে, যে এক জায়গায় পৃথক ফল হবে কেন? হবে কেন? আর আমি বলছি, আপনারা দেখে নেন, এই যে জ্যোতি মালহোত্রা অ্যারেস্ট হয়েছে, তার সঙ্গে বাকি যারা অ্যারেস্ট হয়েছে তারাও দেখবেন ওই মিছরি মার্কা এফআইআর করবে, এবং শেষ পর্যন্ত কার কি হলো কেউ কিছু জানতেই পারবে না। আর প্রধানমন্ত্রী হয়ে বসে হয়তো সেই প্রজ্ঞা ঠাকুরের মতো বলবেন, প্রজ্ঞা কো মাফ নেই করেঙ্গা, কভি কভি মাফ নেই করেঙ্গা। আর আজকে কি হয়েছে, কিছুদিন আগে এনআইএ আদালতে বলছে যে প্রজ্ঞারও বেলগাম হামলায়, বেলগাম বিস্ফোরণের মামলায় ফাঁসি চাই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কুটকাচালি কী, আর ভারতের দেশের নীতি কী, শাসক দলের নীতি কী, আর এরা কী করতে চাইছে। যার দোষ নেই তাকে দোষী বানিয়ে দাও। তার জাত যদি মুসলমান হয়, তার ধর্ম যদি ইসলাম হয়, তাহলে তার বিরুদ্ধে কড়া কড়া ইউএপি ধারা লাগিয়ে দাও যাতে সে বেল না পায়। আর যদি সে বিজেপি সমর্থক হয় বা বিজেপির কোনো পদাধিকারী হয় অথবা বিজেপির লোক হয়, তাহলে তার বিরুদ্ধে পুলিশ কিচ্ছু করবে না। জিএসটি চুরিতে এক বিজেপি নেতা ঘরে জিএসটি অফিসাররা যে রেড করেছে, তার খবরটি ছোট্ট। আর অন্য যখন ওই জৈন, পীযূষ জৈন ইত্যাদি যখন কোনো যে যেহেতু অখিলেশের একটু কাছাকাছি, তার বিরুদ্ধে যখন এলো তখন পাতার পর পাতা খবর, চ্যানেলে চ্যানেলে খবর। এগুলো হোয়াট ইজ দিস? এই দেশ কি আমার দেশ? এটা কি আমার দেশ? এটা কি আমার সংবিধান? এটা কি এই দেশে এই গণতন্ত্রই কি আমরা চাইছি? মোটেই না। আমরা এক সুস্থ গণতন্ত্র চাইছি। সেই সুস্থ গণতন্ত্রে সংবিধানের আর্টিকেল 21 21 নম্বর ধারায় বলা আছে মানুষের শান্তিতে বসবাস করার অধিকার আছে। আরও অনেকগুলি ধারা আছে, সেই ধারাতেও মানুষ বলা আছে
যে মানুষের ধর্মাচরণ করার অধিকার আছে, মানুষের অভিব্যক্তির অধিকার আছে, কিন্তু তা সত্ত্বেও অন্য কোনো মতাবলম্বী অথবা সরকারের সমালোচনা করলেই তার বিরুদ্ধে কেস, আর সাংবাদিক হলে তো আরও বলারই নেই, সঙ্গে সঙ্গে তার কেস, মামলা, মোকদ্দমা, জেল, আর সুযোগ পেলে ফট ফট গুলি। কত যে সাংবাদিক মারা গেলেন তার ইতিহাস রচিত হয়ে গেছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে আমরা কোন দেশে বাস করছি, আমরা কোন গণতন্ত্রে বাস করছি। আর এই গণতন্ত্রের কথা দেশে আমরা কনভিন্স করতে পারছি না আমাদের লোকজনকে। আমরা এখন যে বিদেশে 33টা দেশে কোটি কোটি টাকা সাংসদদের পিছনে খরচ করে যে বোঝাবো হাইকমিশন অফিসে বা অ্যাম্বাসেডার অফিসে, রাষ্ট্রদূতের অফিসে লোককে ডেকে চা পান মিষ্টি ইত্যাদি ইত্যাদি খাইয়ে, দেখুন আমরা পাকিস্তানে সরকারি মদতে যে জঙ্গি হামলা হচ্ছে তার বিরুদ্ধে অ্যাটাক করেছি বলে আমাদের, অথচ ভারতের সঙ্গে কোনো দেশ দাঁড়ায়নি। কেন? বিদেশ নীতির কারণে। তাহলে বিদেশ নীতি ফেল করেছে, এটাই মেনে নিতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।